হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। তো ক্লাস নবম শ্রেণীর যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটি মূলত ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক তোমরা অবশ্যই জানো নিশ্চয়ই। তো সেই ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে যে বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের মধ্যে আজ আমি প্রথম কোশ্চেন যেই সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেটি হচ্ছে ফরাসি বিপ্লবের কারণ। ফরাসি বিপ্লবের কারণ তো আমরা সর্বপ্রথম জানব যে বিপ্লব বলতে কী বোঝো। বিপ্লব এই শব্দটি মূলত একটা দীর্ঘ সময় ধরে চলে আসা বা দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন সাম্য বৈষম্য, এই যে রাজনৈতিক চাপ, অর্থনৈতিক ক্ষতি, সামাজিক বৈষম্য, এই নানান রকম যে ধীর গতিতে একটা মানুষের মধ্যে যখন ক্ষোভ তৈরি হয় এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যখন সে তার আন্দোলনে ঘটায় তখন তাকে আমরা বিপ্লব বলি। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলতে চাই যে বিপ্লব কথাটি কী, তাহলে বিপ্লব আমি বলতে পারি একটা দীর্ঘ সময় ধরে চলা আন্দোলন, দীর্ঘ সময় ধরে চলা ক্ষোভ, দীর্ঘ সময় ধরে চলা সামাজিক বৈষম্য, এই প্রসেসটাকেই বলা হয় বিপ্লব। তাহলে আমি এবার বলি ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবের কারণ কি। ফরাসি বিপ্লব অনেক রকম কারণে ঘটেছিল, তার মধ্যে তিনটি কারণ মূলত। একটা হচ্ছে সামাজিক কারণ, তার 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ এবং 3 নম্বর হচ্ছে রাজনৈতিক কারণ। আমরা এখানে মূলত সামাজিক ও অর্থনৈতিক কারণটিকে নিয়েই বিশ্লেষণ করব, কারণ আমাদের রাজনৈতিক কারণ না জানলেও চলবে। ঠিক আছে, তো আমাদের কোশ্চেন পড়ে 8 মার্কের কোশ্চেন একটা, তো এই একটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ফরাসি বিপ্লবের কারণ। এটি প্রথম অধ্যায়ের প্রথম কোশ্চেন। আমি আজ থেকে শুরু করছি, তোমরা আমার কথাটিকে মন দিয়ে শুনো। আমি রায়মার্টিন বই থেকে প্রমোট করতেছি, তোমরা রায়মার্টিনটাকে ফলো করতে পারো। প্রমোট করার মানে এই নয় যে ওই বইটাই পড়তে হবে, তার কোনো মানে নেই। তোমরা ছায়া প্রকাশনীয় বইও পড়তে পারো। আমার মূলত আমি এটা দেখে পড়াবো, তবে এটাই যে আমি এটাই পড়াবো তা নয়, আমি আমার মতো করে বলবো, তোমরা শুনতে থাকো। আমি প্রথম বললাম বিপ্লব কাকে বলে, যে একটি দীর্ঘ সময় ধরে চলা, যখন কোনো রাজনৈতিক কারণ, সামাজিক বৈষম্য, তখন তাকে আমরা বিপ্লব বলি। তো ফরাসি বিপ্লবের কারণ হচ্ছে ফরাসি সমাজ, অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সকেই ফরাসি বলা হয়। সেই ফরাসি সমাজে একটা স্তর ছিল। স্তরটা কী ছিল? 3টি স্তর। সমাজের 3টি স্তর ছিল। প্রথম বা ফার্স্ট স্টেট বলা হয়, বা প্রথম শ্রেণী, যার মূলে ছিল কে? যাজকরা। দ্বিতীয় শ্রেণী ছিল অভিজাতরা, যাকে সেকেন্ড স্টেট বলা হয়। আর থার্ড স্টেট, আচ্ছা, দ্বিতীয় শ্রেণী বলতে অভিজাতদেরকে বোঝানো হচ্ছে। আর তৃতীয় শ্রেণী অর্থাৎ থার্ড স্টেট বলতে যেমন আমাদের মতো চাষাভুষা মানুষ, ব্যবসায়িক মানুষ, চিকিৎসক, শিক্ষক, এই জাতীয় যেসব যারা ছিল তাদেরকে আমরা থার্ড স্টেটের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেছি। ঠিক আছে, তো তাহলে আমি যদি বলি ফরাসি সমাজ ব্যবস্থার কটি স্তর ছিল, তাহলে 3টি স্তর ছিল। কি কি না, একটি হলো প্রথম সম্প্রদায় অর্থাৎ যাজক, দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ অভিজাত, তৃতীয় সম্প্রদায় অর্থাৎ কি বলা যায় ব্যবসায়িক, বণিক, কৃষক, এই সব নিয়ে তৃতীয় এই যে 3টা স্তর, এই 3টা স্তরেই যে বৈষম্য সৃষ্টি হয়েছিল সেটাই কিন্তু ফরাসি বিপ্লবের একটি সামাজিক কারণ। ঠিক আছে, এই যে 3টি স্তরের বৈষম্য, সেই বৈষম্যটাই আমি আলোচনা করব এখানে, যে কিভাবে বৈষম্য তৈরি হয়েছিল। ঠিক আছে, এখানে কিছু জিনিস ভুল আছে, ঠিক আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। যাই হোক, আমি তবু বলতেছি। এখানে প্রথম শ্রেণী এখানে অলরেডি দেওয়া আছে যে 1% কম ছিল মোট জনসংখ্যার 1%, কিন্তু ওটা একটু ভুল, 0.5% ছিল জনসংখ্যা। যাই হোক, যে বইয়ে যাই থাকুক না কেন, তোমরা যে কোনো একটা বই ফলো করলেই হবে। ঠিক আছে, যাই হোক, আমি এবার বলতেছি প্রথম শ্রেণী। আমি কি বললাম, ফরাসি সম্প্রদায়ের প্রথম শ্রেণীতে কারা ছিল না, যাজকরা ছিল। এরা কি, তো
তোমরা কিন্তু আমার কথাটা শুনবে, বইয়ের দিকে না মন দিয়ে আমার কথাটা শুনে। এরা কি ছিল, এরা মোট জনসংখ্যার 0.5% ছিল। এখানে অলরেডি আছে 1%, যাই হোক একটু বইয়ে ভুল দেওয়া থাকে, অনেক বইয়ে বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম থাকে। তো আমরা মোদ্দা কথা জানবো 0.5% এদের জনসংখ্যা ছিল। সেই 0.5-এ এদের জনসংখ্যা দাঁড়ায় 1,20,000, 1,20,000। ঠিক আছে, এরা কিন্তু মোট যে জমি ছিল, অর্থাৎ ফ্রান্সের যে মোট জমি ছিল সেই জমির 10% এরা এদের দখলে রাখছিল। ঠিক আছে, দখলে রাখছিল। দখল রাখা মানে কি, আমরা এখন দখলে রাখা মানে কি, আয় করলে ট্যাক্স দিতে হয়। যে আয় করি না কেন আমরা তার ট্যাক্স দিই। ঠিক আছে, 25%, 5%, 10% একটা ট্যাক্স দিই। সেই সরকার যার কাছ থেকে মানে একটা ট্যাক্স সিস্টেম করে, কেন্দ্র রাজ্য মিলে সেই ট্যাক্সটা আমরা দিই। কিন্তু এদের কাছে সম্পত্তির একটা বিশাল পরিমাণ থাকা সত্ত্বেও এরা কিন্তু কোনো রকম কর দিত না। বরঞ্চ এই যাজক শ্রেণীরা কী করতো, ভূমিকর, ধর্মকর, মৃত্যুকর আদায় করতো। আচ্ছা তোমরাই বলো, একটা ব্যক্তি তার কাছে বিশেষ সম্পত্তির অধিকার থাকা সত্ত্বেও সে সরকারকে ট্যাক্স না দিয়ে সে যদি ট্যাক্স তুলে, তাহলে সেই ব্যক্তি কি মানে বেশি দিন টিকে থাকা উচিত? সেম ব্যাপার হচ্ছে, যাজকরা এই রকম ভূমিকর, ধর্মকর, মৃত্তিকর আদায় করা এবং বিভিন্ন রকম কর না দেওয়া, মানে সরকারকে কোনো রকম কর দিত না। এই জন্য একটা সময় কি হচ্ছে, এই থার্ড স্টেট অর্থাৎ তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ কৃষক, শ্রমিক, চাষি ভাষী যারা ছিল, তারা এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। যে বিদ্রোহটা এতটাই ধীর গতিতে সম্পন্ন হয়েছিল, পরবর্তীকালে 1789 খ্রিস্টাব্দে লেগে গেছে, সেই বিপ্লবটাকে বলা হয় ফরাসি বিপ্লব। তাহলে প্রথম সমাজ ব্যবস্থার যে বৈষম্য, সেই বৈষম্যের কারণেই একটা সম্প্রদায়ের সঙ্গে দ্বন্দ্ব, অর্থাৎ প্রথম সম্প্রদায় যাজক শ্রেণীর সঙ্গে কোন সম্প্রদায়ের দ্বন্দ্ব হচ্ছে, তৃতীয় সম্প্রদায় সার্কুলেট বা বুর্জুয়াদের দ্বন্দ্ব হচ্ছে। নেক্সট আমরা দ্বিতীয় সম্প্রদায় আমি কি বললাম, যে দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাত। এদের মোট পার্সেন্টেজ ছিল 1.5। ঠিক আছে, 1.5। এদের পরিমাণ আমি বললাম কি, তো 1.5। এই 1.5% মানে কত দাঁড়াচ্ছে, 3,50,000। ঠিক আছে, আর এদের কাছে সম্পত্তির পরিমাণ অর্থাৎ জমির পরিমাণ ছিল প্রায় 20%, অর্থাৎ মোট জমির 20% ছিল। কিন্তু এরাও কোনো রকমভাবে কর বা কোনো রকমভাবে সরকারকে কর দিত না। এরাও কিছু কিছু সরকারের মানে সরকার বলি, এই সাধারণ মানুষ অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে কর আদায় করত। তাহলে তোমরাই বলো যে এই প্রথম আর দ্বিতীয় শ্রেণীর বিরুদ্ধে তৃতীয় সম্প্রদায় কি বিদ্রোহ করবে। এই কারণেই এই বিপ্লবটা সংগঠিত হয়েছিল। নেক্সট আমরা তৃতীয় শ্রেণী সম্পর্কে জানবো। আমি অলরেডি বলেছি যে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সর্বহারা এরাই হচ্ছে তৃতীয় সম্প্রদায় বা আমরা যাকে থার্ড স্টেট বলি। এরা মোট জনসংখ্যার হচ্ছে 98% ছিল। এখানে 97% রয়েছে, যাই হোক বিভিন্ন বইয়ে বিভিন্ন রয়েছে। আমি 98% এই কারণে বললাম, যেহেতু সেখানে বলছি যে যাজক শ্রেণী 0.5 আর অভিজাত বলছি 1.5, তাহলে 2, তাহলে তৃতীয় সম্প্রদায় হওয়া উচিত 98। কিন্তু এই বইটায় লেখা আছে যে যাজক সম্প্রদায় 1 আর অভিজাত 1.5, তাহলে কত, আড়াই হয়ে যাচ্ছে। তাহলে এটা হওয়া ছিল 97.5, কিন্তু হচ্ছে না, বিভিন্ন বই বিভিন্ন। যাই হোক আমি ওই জন্য বললাম যে এটা হওয়া উচিত 98, এই কারণেই বলছি। যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে থার্ড সম্প্রদায়, এই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে সরকার বিভিন্ন রকম কর আদায় করত। প্রথম শ্রেণী বিভিন্ন রকম কর আদায় করত, দ্বিতীয় শ্রেণী বিভিন্ন রকম কর আদায় করত, যার ফলে এই যে সামাজিক একটা বৈষম্য, এদের কাছে কোনো রকম মানে টাকা, এদের কাছে কোনো টাকা আয়ের কোনো ব্যবস্থাই ছিল না। মানে এরা যে টাকা আয় করবে তার মতো কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু সরকার কি হচ্ছে, এদের কাছ থেকেই হচ্ছে কি বলা যায়, কর আদায় করতো। ঠিক আছে, এই জন্যই হচ্ছে একে মানে অর্থনৈতিকবিদ অ্যাডাম স্মিথ একে বলছে যে ফ্রান্সের অর্থনৈতিককে ভ্রান্ত অর্থনীতি বলেছেন। এই কারণেই বলেছেন, কারণ যারা কর দিতে পারবে তাদের কাছ থেকে কর না নিয়ে যারা কর দিতে পারবে না সেই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে কর আদায় করতো। কোন শ্রেণী? এই
সরকার, ফ্রান্সের সরকার। তাই এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধেই কি হচ্ছে, তৃতীয় সম্প্রদায় রুখে দাঁড়িয়েছিল, যার পরিণতিতে কি পর্যায়ে পৌঁছেছিল না ফরাসি বিপ্লব। আশা করি তোমাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। এবার আসি আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে, যে অর্থনৈতিক কারণ কি ছিল ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, যার জন্য ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। আমি একটু আগেই বলেছিলাম যে ফরাসি সমাজ ব্যবস্থা তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। একটা ছিল প্রথম শ্রেণী, যারা ছিল যাজক; একটা ছিল দ্বিতীয় শ্রেণী, যারা ছিল অভিজাত; আর একটা ছিল তৃতীয় শ্রেণী, যারা ছিল বুর্জোয়া বা সর্বহারা ব্যক্তি, যারা কর মানে তাদের আয় ছিল না, তাদের কাছ থেকে সরকার কর আদায় করত। কিন্তু প্রথম আর দ্বিতীয় শ্রেণী, যাদের কাছে আয়ের একটা জায়গা ছিল, কিন্তু সরকার তাদের কাছ থেকে কোনো রকমভাবে কর আদায় করেনি। তাহলে তোমরাই বলো যে এই যে সামাজিক বৈষম্য, কর ব্যবস্থার যে সামাজিক বৈষম্য, এটাই তো একটা বিপ্লবকে ত্বরান্বিত করে। তাই এখানে প্রথম পয়েন্ট রয়েছে যে বৈষম্যমূলক কর ব্যবস্থা। আমার আশা করি আর বোঝাতে হচ্ছে না যে কী এই বৈষম্যমূলক কর ব্যবস্থা, কী এই বৈষম্যমূলক কর ব্যবস্থা। আমি আবারও বলতেছি যে প্রথম শ্রেণী যাজক, যাদের আয়ের উৎস ছিল, যাদের কর দেওয়ার ক্ষমতা ছিল; কিন্তু দ্বিতীয় শ্রেণী অভিজাত, যাদের আয়ের উৎস ছিল, কর দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু তারা কি করছে, কর আয়ের উৎস এবং কর দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কোনো রকম কর দিত না, বরঞ্চ তারা বিভিন্ন মৃত্যু কর, ভূমিকর, লবণ কর, নানা রকম কর তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে আদায় করত। এই জন্য যে সামাজিক যে কর ব্যবস্থার বৈষম্য সৃষ্টি হয়েছিল সরকারের কাছে, সেই ব্যবস্থাই ছিল এই বিপ্লবের মূল কারণ। নেক্সট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধি আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভাবো যে যেভাবে জিনিসপত্রের দামপত্র বেড়েছে, ঠিক 1789 খ্রিস্টাব্দে যখন ফরাসি বিপ্লব প্রাককাল, অর্থাৎ ফরাসি বিপ্লব শুরু হওয়ার কিছু বছর আগে, এতটাই ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল বা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল যে জিনিসপত্রের দাম অত্যাধিক হারে বেড়ে গিয়েছিল, যার পরিণতি সাধারণ মানুষরা না খেতে পেয়ে বিরক্ত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। যে আন্দোলনটা একটা সময় কিসে পরিণত হয়েছিল, বিপ্লবে পরিণত হয়েছিল, যার পরিণতিতে আমরা কি দেখতে পেয়েছিলাম, 1789 খ্রিস্টাব্দের বিপ্লব দেখতে পেয়েছিলাম। আশা করি দ্বিতীয় পয়েন্টটা আমরা আজ ক্লিয়ার করতে পারছি যে দ্রব্যমূল্যের বৃদ্ধি। এবার নেক্সট রয়েছে রাজ পরিবারের অতিরিক্ত ব্যয়। ষোড়শ লুই, পঞ্চদশ লুই, এই যে রাজারা ছিলেন, এরা একটা জঘন্য, এরা মদ মেয়ে এই নিয়ে এত ব্যস্ত থাকতো যে এরা সরকারের যে আয় হচ্ছে না বা সরকারের আয়ের জন্য যে অর্থ দপ্তর যে ভুল পরিকল্পনা গ্রহণ করে রেখেছে, ঠিক আছে, যে একটা কার কাছ থেকে অর্থটা বেশি, আমি একটা কৃষকের কাছ থেকে কর বেশি আদায় করব না একজন বড় বিজনেসম্যানের কাছ থেকে কর আদায় করব। তো সেখানে যাজকরা, অভিজাতরা বেশি সম্পত্তির মালিক, তাদের কাছ থেকে সরকার কর আদায় করবে নাকি সাধারণ কৃষকের কাছ থেকে কর আদায় করা উচিত? তো সেই জায়গায় একটা কি অর্থ দপ্তরকে সুগঠিত করা উচিত ছিল। কিন্তু এই পঞ্চদশ লুই, ষোড়শ লুই, চতুর্দশ লুই, এরা এতটাই বদমাশ লোক ছিল যে মদ আর মেয়ে এই নিয়েই বেশি মেতে থাকতো, যার ফলে তাদের কি হচ্ছে, অতিরিক্ত রাজপরিবারের ব্যয় হচ্ছে, অতিরিক্ত কর্মচারী রাখা হচ্ছে, রাজপরিবারের দেখভাল করার জন্য অতিরিক্ত কর্মচারী রাখা হচ্ছে, যার ফলে যে অর্থ খরচা হতো সেটা তোলার জন্য কি করতো, এরা এই তৃতীয় সম্প্রদায়ের মানুষদের উপরেই করটা চাপিয়ে দিত, যার পরিণতি কি হয়েছিল, একটা সময় বিপ্লব সংগঠিত হয়েছিল। আশা করি ক্লিয়ার করতে পারছি। নেক্সট পয়েন্ট রয়েছে রাজার কর আরোপের চেষ্টা। রাজার কর, আমি এটা একসঙ্গেই বলে দিয়েছি যে রাজারা বিভিন্নভাবে টাকা অর্থ নষ্ট করত। তারা যখন যাজক শ্রেণীর কাছ থেকে আর অভিজাতের কাছ থেকে টাকা তো তুলতে পারতো নি, তাদের সিস্টেমেই ছিল না বা তাদের দপ্তরের সিস্টেমেই ছিল না যাজক শ্রেণী কর দিতে পারবে যে এই টাকাটা তাদের কাছ থেকে তুলো, এই সিস্টেমটাই তো তাদের মধ্যে ছিল না। তারা কি করতো, ওই করটা কার কাছ থেকে তোলার চেষ্টা করতো, তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে। তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে তোলার জন্য তৃতীয় সম্প্রদায় অর্থাৎ বুর্জোয়ারা, অর্থাৎ কৃষকরা, অর্থাৎ ব্যবসায়িকরা, ছোটো ছোটো ব্যবসায়িকরা, শিক্ষকরা, তারা একটা সময় কি করেছিল, এই রাজার বিরুদ্ধে আন্দোলন করেছিল, যার পরিণতি কি হয়েছিল, 1789 খ্রিস্টাব্দের বিপ্লব। নেক্সট রয়েছে
ব্যয়বহুল যুদ্ধ। আমি অলরেডি বললাম যে রাজা চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এরা বদমাশ এক প্রকৃতির লোক। এরা কোনো যুদ্ধ কখন করতে হবে, কখন করা উচিত নয়, কখন রাজনৈতিক সমস্যা নিজেরাই মিটে নেওয়া উচিত, এটা সম্পর্কে এদের জ্ঞান ধারণা ছিল না। এদের না থাকারও কারণ ছিল এরা মদ আর মাংসকে নিয়ে মদ মাংস মেয়ে এইগুলো নিয়ে এত ব্যস্ত থাকতো যে একটা রাজ্য প্রশাসন চালানোর জন্য যে পরিকল্পনা দরকার সেটা এদের মধ্যে ছিল না। ঠিক আছে, তাই এদেরকে কখন যুদ্ধ করা উচিত আর কখন করা উচিত না তাও এদের জ্ঞান ছিল না। তাই এরা কী করতো, যখন ইচ্ছা, যখন মনে হচ্ছে এদের সঙ্গে যুদ্ধ করতে হবে তো যুদ্ধ করে ফেলছে। কখনো কখনো আমেরিকার স্বাধীনতার যুদ্ধেও এরা অংশগ্রহণ করছে। কি দরকার ফ্রান্সের হয়ে আমেরিকার স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করা? তো যার ফলে কী হচ্ছে, যুদ্ধে প্রচুর অর্থ সৈন্য নষ্ট হচ্ছে, যার দায় কার উপরে পড়ছে? তৃতীয় সম্প্রদায়ের মানুষের উপরেই। কারণ সৈন্যবাহিনীর অর্ধেকের বেশি অংশ যায়, অর্ধেকের বেশি নয় 80% লোক যায় ওই তৃতীয় সম্প্রদায়ের মানুষ থেকে। আর তা করটাও কোথা থেকে নেওয়া হচ্ছে? ওই তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছ থেকেই। তাই তারা একটা সময় কি হচ্ছে, বিরক্ত হয়ে সামাজিক বৈষম্য থেকে বের হওয়ার জন্য, সামাজিক এই কর ব্যবস্থার বিরুদ্ধে অত্যাচারিত হওয়ার থেকে বাঁচার জন্য, নিজের জীবনকে সুষ্ঠুভাবে চালনার জন্য তারা 1789 খ্রিস্টাব্দে একটা বিপ্লবের আশ্রয় নেয়, যার পরিণতি হয়ে যায় 1789 খ্রিস্টাব্দের বিপ্লব, যাকে আমরা ফরাসি বিপ্লব নামে পরিচিত লাভ করি। আশা করি তোমাদের 8 নম্বরের কোশ্চেনটা আমি ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।